experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আবরার জাওয়াত মহলেই আছে। বাইরে বাইরে ঘুরলে তার সাথে দেখা হতেই পারে, চোখাচোখি হবে, কথা হবে, আর আপনাকে তো কামরায় থাকতে হবে। ঠিক আছে, মাঝে মাঝে এসে সঙ্গ দিয়ে যাব। নিন, শুয়ে পড়ুন। বুকে শুতে আমার কোনো সমস্যা নেই। ছিটকে দূরে সরে গেল সুলতান। আকস্মাৎ কাঁপতে শুরু করেছে তার শরীর, দৃষ্টিতে শূন্যতা, চোখ দুটো লাল হতে শুরু করেছে ইতিমধ্যে। ঘটনার আকস্মিকতায় চমকে উঠল বেগম। সে তো এমনিই মজা করছিল, সামান্য কথাতে সুলতানের এমন অস্বাভাবিক প্রতিক্রিয়া আশা করেনি সে। তাকে হতভম্ব করে দিয়ে সুলতান কাঁপতে কাঁপতে হিসিয়ে বলল, কোথাও যাবে না তুমি। কিন্তু কেন? আর আর আপনি এমন করছেন কেন? কি বলেছি শুনতে পাওনি? কোথাও যাবে না তুমি। কোথাও না মানে কোথাও না। চিৎকার করে বলল সুলতান। ভয়ে সামান্য কেঁপে উঠল বেগম, পিছিয়ে গেল খানিকটা। প্রচণ্ড রাগ হলো তার। সামান্য কারণে এমন ব্যবহার? চেঁচামেচি করার মতো তো কিছু বলেনি সে। জেদ চেপে বসলো মাথায়, একরোখা কণ্ঠে বলল, যাবই আমি, আপনি নিষেধ করলেও যাব। এলি, ক্রোধান্বিত হয়ে চিৎকার করে হাত ওঠালো সুলতান। আতঙ্কে খিঁচে চোখ বন্ধ করে নিল বেগম। কিন্তু বেগমের মুখের যে খানিকটা দূরত্ব রেখে থেমে গেল হাতটা। আঘাত না পেয়ে চোখ মেলল বেগম। হাত থেমে যেতে দেখে ক্রোধে ফেটে পড়ল যেন সে। মারবেন আমাকে? তাহলে মারছেন না কেন? মারুন। এখনো জেদ প্রকাশ পাচ্ছে তার কণ্ঠে। কিছুই বলল না সুলতান, হাত নামিয়ে মাথা নত করে বসে থাকলো চুপচাপ। এক নিমিষেই অপরাধবোধ ফুটে উঠেছে তার মুখশ্রীতে। বেগম পুনরায় বলল, কি হলো, মারুন। থেমে গেলেন কেন? মাথা নিচু রেখে দু হাতে নিজের চুল আঁকড়ে ধরে সুলতান। থমথমে গলায় বলে, ঠিক আছে যাও, বাধা দিচ্ছি না আমি। হন হন করে দ্বারের দিকে এগিয়ে গেল বেগম। ধরাম করে দ্বার আটকানোর শব্দে হতাশার তপ্ত শ্বাস ফেলল সুলতান। কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠল। আজকাল এমন কেন হচ্ছে তার সাথে? না চাইতেও ক্রোধের বশীভূত হচ্ছে বারংবার। যার জন্য এত কিছু, তাকেও কষ্ট দিয়ে ফেলল সে। মেয়েটা নিশ্চয়ই খুব রেগে গেছে, অভিমান করেছে, নাকি তাকে মানসিক অসুস্থ ভাবছে। অভিমানী মুখ ফেরালে তবুও মান ভাঙিয়ে নেবে, কিন্তু মানসিক অসুস্থ ভেবে দূরে চলে গেলে বাঁচতে পারবে না সে। কেন তার বারবার মনে হয় এলি দূরে চলে যাবে তাকে ছেড়ে? কেন এই ক্রোধ জায়গা পায় তার হৃদয়ে? 2 বছরের বিশাল শূন্য স্থানটাই কি দায়ী এসবের জন্য? তার ভাবনার মাঝেই একটি নারী শরীর আছড়ে পড়ল তার বুকে। তাল সামলাতে না পেরে সে হেলে পড়ল পালঙ্কে। রজনীগন্ধার ঘ্রাণে চোখ দুটো বন্ধ করে নিল সাথে সাথে। লম্বা চুলগুলো এসে বাড়ি খাচ্ছে চোখে মুখে। সমস্ত ভাবনা ভুলল সে। নারী শরীরটা আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, ভুল হয়ে গেছে এলি, জানি না হুট করে কেন রেগে যাচ্ছি আমি। আমি বুঝতে পেরেছি সুলতান, এত চিন্তা করতে হবে না, সব ঠিক হয়ে যাবে আবার। আমি ভেবেছি তুমি রাগ করে বেরিয়ে গেছো কামরা ছেড়ে। ঠিকই। কষ্ট হচ্ছিল তাহলে চলে যেতে বললেন কেন? আজকাল আমাকে একদম ভালোবাসেন না আপনি। অভিমানী কণ্ঠ বেগমের। হাসল সুলতান, প্রশান্তির হাসি। শক্ত করল বাহুবন্ধন। বেগমকে লজ্জা দিতেই হয়তো বলে উঠল, তো একদমই ভালোবাসা হচ্ছে না আমার বেগমকে। এখন তো বেশি বেশি ভালোবাসা উচিত। সাম্রাজ্যের জন্য একটা শেহজাদাও তো আনতে হবে। বেশরম। উদুম বুকে আলতো কামড় বসালো বেগম। বেশ খানিকটা সময় হলো সূর্যের কিরণ ছড়িয়েছে রামান সাম্রাজ্যের আনাচে কানাচে। সকলে শান্তির ঘুম ছেড়ে নিজ নিজ কর্মে ব্যস্ত। সুলতান এখনো উপর হয়ে বেঘরে ঘুমোচ্ছে। পালঙ্কের পাশে বসে তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে বেগম। গাঢ় চোখে দেখে নিল ওষুধ লাগানো স্থানটুকু। ডাকতে ইচ্ছে করলো না মোটেও। মানুষটা নামাজ পড়ে আবারও ঘুমিয়ে পড়েছে, নিশ্চয়ই খুব ক্লান্ত।
তাছাড়া যতক্ষণ ঘুমাবে ততক্ষণ ওষুধটাও ভালো কাজ করতে পারবে। উঠে দাঁড়ালো সে, সুলতানকে আরও একবার দেখে নিয়ে আলগোছে দ্বার খুলে বেরিয়ে গেল। বেরোতেই নিজের শাশুড়িকে দেখে খানিকটা ইতস্তত বোধ করলো সে। রাতে তোহফার কামরায় ঘুমাতে দেখেছিল তার শাশুড়ি, আর সকালে বেরোচ্ছে এই কামরা থেকে। অকারণেই এক রাশ লজ্জা ভর করলো চোখে মুখে, মাথা নুইয়ে নিল নিমেষেই। তবে খুব একটা ভ্রুক্ষেপ করল না ওয়াসিফা সুলতান। খুবই স্বাভাবিক তার দৃষ্টিভঙ্গি, যেন সে আগে থেকেই অবগত এমন কিছুই হবে। পাশ কাটিয়ে যেতে নিলেই ডেকে উঠলেন তিনি। শাহজাহান ঘুমাচ্ছে। জি আম্মা। ঠিক আছে। কোনো প্রয়োজন ছিল? হ্যাঁ, যুদ্ধের ব্যাপারে কিছু কথা ছিল, তুমি সুযোগ পেলে বলে রেখো। আমার মনে হয় উমার রামান সাম্রাজ্য আক্রমণ করার পূর্বে আমাদের পার্শ্ব সাম্রাজ্য আক্রমণ করা উচিত। এতে করে বাড়তি প্রস্তুতি নেবার সুযোগ পাবে উমার। এমনিতেও পরিস্থিতি যতটুকু এগিয়েছে তাতে আজ হোক কাল হোক যুদ্ধ বাঁধবেই। উমারের বিশ্বাসঘাতকতার সমাধান একমাত্র যুদ্ধ দ্বারাই সম্ভব। আমিও সেটাই ভাবছি, উমার যে কোনো সময় আক্রমণ করে বসবে। কিন্তু আপনার ছেলেকে তো আজকাল কিছুই বলা যাচ্ছে না, খামোখা ত্যান ত্যান করে উঠছে। ভ্রু কুচকালেন ওয়াসিফা সুলতান, খানিকটা অবাক স্বরে বললেন, তোমার উপর ত্যান ত্যান করে সত্যি কথা বলছো? আপনার কি মনে হয় আমি মিথ্যে বলছি? তাহলে তো এখন শাহজাহানের আরেকটা বিবাহ দেওয়া উচিত, তখন আর ত্যান ত্যান করবে না। শাশুড়ির এহেন কথাতে না চাইতে মুখটা হা হয়ে গেল বেগমের। কিছুক্ষণ সেভাবেই চেয়ে থেকে দাঁত কিরমির করতে করতে হন হনিয়ে চলে গেল সে। শাহজাইনের আবারও বিবাহ দেওয়া উচিত। দুনিয়ার সবচেয়ে অপছন্দনীয় আর বিশ্রী বাক্যটাই বোধ হয় এটা। তোহফাকে দৌড়ে আসতে দেখে থেমে গেল সে। মুখভঙ্গি স্বাভাবিক করে হাসি ফুটিয়ে তুলল অধরে। ঝুঁকে পড়ে তোহফাকে কোলে তুলে শুধালো, নামাজ পড়েছিলে আম্মু? ছোট্ট ছোট্ট সফেদ দাঁতগুলো বের করে ওপর নিচ মাথা ঝাঁকালো তোহফা। বেগম পুনরায় বলল, সব সময় এভাবে মাথা ঝাঁকাবে না, কথা বলার চেষ্টা করবে। আদুরে ভাবে তার গলা জড়িয়ে ধরল তোহফা। কাঁধে মুখ ঠেকে চুপ করে রইল। তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বেগম পুনরায় বলল, আমার আম্মুটা কি রাগ হয়েছে? আবারও ডানে বামে মাথা দোলালো তোহফা। তাকে কোলে নিয়েই জার্নাবের কামরার দিকে গেল বেগম। দাঁড়ে কড়া নেড়ে বলল, বুবু আছো? তৎক্ষণাৎ ছুটে এসে তার খুলে দিল জার্নাব। একগাল হেসে বলল, ঘুম ভেঙে গেছে? কি করছো? বসেই, কোনো কাজ নেই, এভাবে বসে বসে আর ভালো লাগছে না। কেন, ফাইজা কোথায়? ওকে একটু বিশ্রাম নিতে পাঠিয়েছি। বেচারি বেশ কদিন যাবৎ কেমন মিয়ে থাকে, সামান্যতে ভয় পায়, আগের মতো সাজগোজ করে না। আমি খেয়াল করে দেখেছি সব সময় ভীত মুখে থাকে। চিন্তার রেখা ফুটে উঠল বেগমের কপালে। হঠাৎ করে ভয় পাওয়ার মতো কি হয়েছে? ফাইজার সাথে কথা বলা প্রয়োজন। সে আগ্রহী কণ্ঠে শুধালো, তুমি জানতে চাওনি ওর সমস্যা? অনেকবার জিজ্ঞেস করেছি, কিছুই বলে না, আরো ভয় নিয়ে পড়ে। আগে তো এমন ছিল না মেয়েটা। তুমি চিন্তা করো না বুবু, আমি খোঁজ নিচ্ছি। তোমাকে না বললেও হাফসাকে নিশ্চয়ই নিজের সমস্যা বলবে। আমি হাফসাকে দিয়ে জিজ্ঞেস করাবো। খানিকটা নিশ্চিন্ত হলো জার্নাব। তোহফাকে টেনে নিজের কোলে তুলে বেগমকে বলল, পার্শ্ব সাম্রাজ্যে অনেক ঝামেলা হয়েছিল শুনলাম, যুদ্ধও নাকি বাঁধবে, সাবধানে থেকো। যুদ্ধ তো বাঁধবেই বুবু। কিন্তু তুমি বণিককে মহলে আনতে গেলে কেন? শুধু শুধু ঝামেলা বাড়াচ্ছ। সেদিন যখন বণিক তোমার দিকে তাকিয়েছিল তখন তুমি সুলতানের চেহারাটা দেখেছিলে?
কাল বৈশাখী ঝড় উঠেছিল জানো। দুটো বছর তুমি মৃত জেনেও ওই মানুষটা একজন সুলতান হবার পরেও তোমাকে ভালোবেসে একা কাটিয়ে দিল। তোমার প্রতি তার আবেগ ভালোবাসা ঠিক কতটুকু এটা নিশ্চয়ই তোমাকে বলে দিতে হবে না? আবার বনিকও তোমাকে ভীষণ ভালোবাসে। এবার তো খুনো খুনি বেঁধে যাবে মহলে। হাসলো বেগম, তাকে আশ্বস্ত করে বলল, কিছুই হবে না বুবু, সুলতান একেবারেই অমর নয়। তুমিই বলো, সাহায্যকারীকে কি শত্রুর কাছে ফেলে আসা যায়? তাছাড়া আমি চেষ্টা করব বণিকের থেকে যথাসম্ভব দূরত্ব বজায় রাখার। তুমি যাই বলো জোভিয়া, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। তোমার মাথা হুটহাট গরম হয়ে যায়। অনেকদিন পর একসাথে হবার সুযোগ পেয়েছো, এমন কিছু করো না যেটাতে আবার দুজনের মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে যায়। আরে চিন্তা করো না তো, কিচ্ছু হবে না। বলতে বলতে জার্নাবকে জড়িয়ে ধরল বেগম। চিন্তা ফেলে জার্নাব নিজেও আগলে নিল বোনকে। তোফা দুজনের মাঝে পড়ে খুশিতে শব্দহীনভাবে হেসে উঠল। দুজন দুদিক দিয়ে জড়িয়ে ধরাতে তার খুব ভালো লাগছে। জুই, আকস্মাৎ মাহতাবের কণ্ঠে সরে আসলো বেগম। কপাল কুঁচকে তাকালো দ্বারের দিকে। হুট করে কামরায় ঢুকে বেগমকে দেখে অবাক হয়েছে মাহতাব নিজেও। খানিক অস্বস্তিতে পড়ল সে, কিন্তু জার্না বোকার মতো শুধালো, কি হয়েছে আজমাইন, কোনো দরকার এসেছ? সামনে মাথা চুলকাচ্ছে মাহতাব। একে তো এখানে বেগম আছে সে কথা সে জানতো না, তার উপর জান্না ভুল ভাল প্রশ্ন করে ঘেঁটে দিচ্ছে। সে আমতা আমতা করে বলল, না মানে এমনি তোমার সাথে কথা বলতে এলাম। কি কথা? সরল মনে শুধালো জার্না। এবার আর সহ্য করতে পারল না বেগম, কটমট করে তাকালো নিজের বোনের দিকে। শুধুমাত্র এইসব কারণেই কোনো ছেলে এতগুলো দিনের ভেতরে তাকে ভালোবাসি কথাটা বলতে পারেনি। সে বিড়বিড়িয়ে বলে উঠল, ওকে ভালোবাসার কথা জানাতে এসেছে মাথা মোটা। কিছু বললে জোভিয়া? না, কিছুই বলিনি। আচ্ছা আমি যাই, দেখি সুলতান উঠে পড়েছে নাকি। দাঁত কেলিয়ে কথা বলতে বলতে তোহফাকে কোলে নিতে চাইল সে, কিন্তু তোহফা মাহতাবের দিকে হাত বাড়িয়ে দিয়ে বসে আছে। সে মাহতাবের কোলে উঠবে, মাহতাব নিজেও মুচকে হেসে তাকে কোলে তুলে নিল। বিরক্ত হলো বেগম। তোহফা এখানে থাকলে মাহতাব কিছুই বলতে পারবে না। সে চাচ্ছে তাদের সুযোগ করে দিতে বুবু আবারও কাউকে ভালোবেসে নিজেকে সাজিয়ে তুলুক, কিন্তু তোহফা কিছুতেই এলো না। জার্না বিরক্ত কণ্ঠে বলল, আহ থাক না তোফা, শুধু শুধু জোর করছো কেন? মাহতাব নিজেও বলল, থাক আমার কাছে, অনেকদিন পর ছোট শেহজাদির সাথে সাক্ষাৎ হচ্ছে, পরে দিয়ে আসবো আমি। হাল ছেড়ে দিয়ে বেরিয়ে গেল বেগম। কামরায় ফিরে সুলতানকে না পেয়ে কপালে নিখুঁত ভাঁজ পড়ল। এই মানুষটাকে নিয়ে পারা যায় না। কোথায় ভাবলো একটু ঘুমাক, তাহলে ওষুধটা ভালোভাবে কাজ করবে, তা না, উঠে পড়েছে সে। আবার এখন কোথায় গেছে? মাহতাব তো বুবুর কামরায়। সুলতানকে খোঁজার উদ্দেশ্যে হন্তদন্ত হয়ে কামরা থেকে বেরোবে এমন সময় নজর আটকালো মেঝেতে। সামান্য ঝুঁকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো মেঝেতে। ধপধপে সফেদ মেঝেতে কালো কিছু একটা লেগে আছে, এমন লাগছে যেন কয়লা পড়েছিল এখানে। তারপর মোছার চেষ্টা করার ফলে সেটা মেঝেতে ছড়িয়ে গেছে। ভালোভাবে লক্ষ্য করলেই কেবল সেটা নজরে আসছে। আশ্চর্য, এ কামরায় তো শুধু সে আর সুলতান ব্যতীত কারো আসার কথা নয়। এই দাগ কোথা থেকে এলো? কি পড়েছিল এখানে? এমন সময় ডাক ঠেলে প্রবেশ করলো সুলতান। হাসি মুখে এগিয়ে এসে শুধালো, কি খুঁজছো এলি? মাথা তুলে তার দিকে তাকালো বেগম। চিন্তিত কণ্ঠে মেঝেতে ইশারা করে বলল, এটা কিসের দাগ? স্বাভাবিকভাবে মেঝেতে দৃষ্টি ফেলল সুলতান, তবে কালচে দাগটা বোধহয় সে আশা করেনি। অপ্রস্তুত হয়ে পড়ল মুহূর্তেই। দৃষ্টি চঞ্চল, হাসি মুখ গায়েব হলেও চিন্তার রেখা ফুটে উঠতে দিল না সে। যথাসম্ভব শান্ত ভঙ্গিমায় বলল, ওসব কিছু না, মেঝে পরিষ্কার করার সময় হয়তো কিছু লেগে গিয়েছে। এতদিন তো কিছু লাগেনি।
নিশ্চয়ই কেউ এখানে কিছু পুড়িয়েছিল। চকিতে তাকালো সুলতান, ঘাবড়ে গেল অত্যাধিক। হন্তদন্ত হয়ে বেগমের হাত টেনে ধরে বলল, সব বাদ দিয়ে চলো তো, ক্ষুধা লেগেছে। এক ছটকায় হাত ছাড়িয়ে নিল বেগম। তীক্ষ্ণ দৃষ্টিতে একবার সুলতানকে দেখে নিয়ে কামরার এদিক ওদিক খোঁজ করলো কিছু একটার। না পেয়ে আবারও সুলতানের কাছে এসে সন্দেহপ্রবণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমার গাউন কোথায়? নীল গাউনটা তো তাড়াহুড়োর মাঝে এখানেই ফেলে গিয়েছিলাম আমি। আমি কিভাবে জানবো? আশ্চর্য। ঝাঁঝালো স্বরে কথাটা বললেও থতমত খেয়েছে সে। স্পষ্ট তার চেহারা বলে দিচ্ছে এই প্রশ্ন তাকে বিব্রত করেছে। আচমকা তার একদম কাছে এগিয়ে এলো বেগম। চোখে চোখ রেখে থমথমে কণ্ঠে বলল, মিথ্যে বলছেন আমার কাছে? আপনি কি জানেন আপনার দৃষ্টি আপনাকে মিথ্যে বলতে বাধা দিচ্ছে? সে স্পষ্ট বলে দিচ্ছে এই দাগের কারণ সম্পর্কে আপনি অবগত, এমনকি এই দাগটা আপনার দ্বারাই সৃষ্ট। কি পুড়িয়েছেন এখানে? আমার গাউন? হ্যাঁ, পুড়িয়ে দিয়েছি আমি, বেশ করেছি, পুড়িয়েছি। কেন তুমি পরবে ওর দেয়া পোশাক? একদম পরবে না। চিৎকার করে উঠল সুলতান। আকস্মাৎ চিৎকার ভয়ে খানিক কেঁপে ওঠার সাথে সাথে হতবাক হলো বেগম। ব্যাকুল স্বরে বলল, ওটা উপহার ছিল। উপহার ছিল, কিন্তু পর পুরুষের দেয়া উপহার ছিল। অত্যাধিক কঠোর হলো সুলতানের কণ্ঠ, শক্ত তার মুখভঙ্গি। আপনি আপনি কবে এত নিষ্ঠুর হয়ে গেলেন সুলতান? স্বর কাঁপছে বেগমের, যেন এর চেয়ে কঠিন বাক্য সে আগে কখনোই বলেনি। একরাশ বিস্ময় তার দৃষ্টিতে। যেদিন থেকে তোমাকে হারিয়ে ফেলার ভয় আমাকে কাবু করতে পেরেছে, সেদিন নিষ্ঠুর হয়েছি আমি। যেদিন পাহাড়ের চূড়ায় পুড়ে কয়লা হওয়া স্তূপের মাঝে খুঁজতে হয়েছে তোমার শরীরের অবশিষ্টাংশ, সেদিন কি অবস্থা হয়েছিল আমার জানো তুমি? পাগল হয়ে গিয়েছিলাম আমি, উন্মাদের মতো পোড়া কয়লার মাঝে খুঁজেছি তোমাকে। এই যন্ত্রণা অনুভব করতে পারছো তুমি? নিজের ভালোবাসাকে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের মাঝে খুঁজতে কতটা যন্ত্রণা সেদিন বুঝেছিলাম আমি। তোমাকে হারিয়ে উন্মাদ হয়েছিলাম আমি। এতিম হয়েছিল আমার কন্যা। 2 বছর কি বেদনায় কাটিয়েছি সেটা নিশ্চয়ই জানো তুমি। তুমিহীন প্রতিটি মুহূর্ত আমাকে জ্বালিয়ে অঙ্গার করেছে, নির্দয় বানিয়েছে। তোমাকে কেড়ে নেয়ার এই নিকৃষ্ট ষড়যন্ত্র আমাকে হিংস্র করেছে। আমি নিতে পারছি না এই দূরত্বের ভার। তোমাকে হারিয়ে ফেলার সমস্ত পথের অস্তিত্ব আমি মিশিয়ে দেব, মুছে দেব দূরত্বের সমীকরণ। উত্তেজিত স্বরে একটানে কথা শেষ করে হাঁপাচ্ছে সুলতান, কাঁপছে তার হাত দুটো। শূন্য দৃষ্টিতে তার মুখের পানে চেয়ে আছে বেগম। আচমকা নিজেকে ধাতস্থ করে গভীর কণ্ঠে বলল, এতক্ষণ কোথায় ছিলেন আপনি? তানহার কামরায় গিয়েছিলাম বিবাহের ব্যাপারে ওর সাথে কথা বলতে। আম্মা বলেছিল কথা বলে দেখতে রাজি করানো যায় কিনা। তো রাজি হয়েছে তানহা? না, ভাবার জন্য কিছুটা সময় নিয়েছে, ভেবে যাও না বে। তানহার কামরা থেকে কথা বলে আসছেন, অথচ আপনার শরীর ঘেপে নিয়ে একাকার। যুদ্ধ করতে হয়েছে নাকি কথা বলার সময়? ঘাবড়ে গেল সুলতান। সব কিছু কিভাবে বুঝে যাচ্ছে বেগম? তার চোখে মুখে কি অপরাধের বিবরণ লিখে রাখা আছে? তবুও নিজেকে সংবরণ করে বিরক্ত কণ্ঠে বলল, তুমি এত জেরা করছো কেন হঠাৎ? কারণ আপনি বদলে গেছেন, পুরোপুরি বদলে গেছেন। আপনার মাঝে আমি খুঁজে পাচ্ছি না আমার আগের সুলতানকে। হয়েছে, পরিবর্তন এসেছে আমার মাঝে, কিন্তু আমি কোনো অন্যায় কাজ করিনি, তুমি বিশ্বাস করো। আমি ভুলে যাইনি নিজের দায়িত্ব। এত সন্দেহ করো না এলি। তোমার সন্দেহভাজন দৃষ্টি আমাকে পুড়িয়ে ছারখার করে দেয়। করুণ শোনালো সুলতানের কণ্ঠ। তার কথা বোধহয় বেগমের কর্ণগহ্বর পর্যন্ত পৌঁছালো না। সে ছুটে বেরিয়ে গেল কামরা ছেড়ে। পেছন পেছন ছুটে আসলো সুলতান, ভীত স্বরে চেঁচিয়ে বলল, কোথায় যাচ্ছ এলি? দাঁড়াও, আসতে যাও। এইভাবে ছুটতে থাকলে পড়ে যাবে তুমি। শুনল না বেগম। সে দৌড়ে এগিয়ে যাচ্ছে কারাগারের দিকে। জিদানের সাথে কি করেছে সুলতান, সেই আশঙ্কায় বদলেছে তার মুখভঙ্গি। মনে প্রাণে চাইছে সুলতান যেন জিদানকে অন্তত হত্যা না করে। 2-1 মাসের কারাদণ্ড দেওয়া আসামিকে অন্যায়ভাবে হত্যা করলে সে কি করে মেনে নেবে? কেন সুলতান এসব করে দেয়াল তুলছে তাদের মাঝে? সে কিভাবে আবারও দূরত্ব বেছে নেবে?
পেছন থেকে বারবার ডাকছে সুলতান। ওদিকে কেন যাচ্ছ? থামো, আমার কথা শোনো। যেও না ওদিকে। এমন কেন অবুঝের মতো আচরণ করছো? আমার কথাটা একবার শোনো। এবারও শুনল না বেগম। সে নিজের সিদ্ধান্তে অটল। একরাশ বিস্ময় নিয়ে মাথা নিচু করে আছে সৈনিকগুলো। সৈনিকদের পেরিয়ে সোজা জিদানের কারাগারের সামনে এসে দাঁড়ালো বেগম। কারাগারের মেঝেতে ছড়িয়ে থাকা রক্ত থমকে দিল তাকে। শূন্য হলো দৃষ্টিভঙ্গি। আশঙ্কা সত্যি হওয়াতে বেসামাল হয়ে দুপা পিছিয়ে গেল সে। বিড়বিড়িয়ে বলে উঠল, আপনি অপরাধী সুলতান। হঠাৎ করে বেগম চলে আসাতে চমকে গেল সৈনিকগুলো। তারা মোটেও আশা করেনি বেগম এই সময় হুট করে কারাগারে চলে আসবে। সকলে করুণ চোখে তাকালেও বেগমের পেছনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা সুলতানের দিকে। নিজের সাফাই গাওয়ার আর কিছুই খুঁজে পেল না সুলতান। সব শেষ। হাত গলিয়ে পড়ে গেল তার তরোয়ার। শিথিল হয়ে এলো তার মস্তিষ্ক। ততক্ষণে খবর পেয়ে হন্তদন্ত হয়ে সেখানে ছুটে এসেছে মাহতাব। বেগমকে কারাগারের সামনে দেখে ঘাবড়ে গেল হঠাৎই। মুহূর্তেই যেন বদলে গেছে সুন্দর পরিবেশ। হারিয়ে ফেলার আতঙ্ক ধরা দিচ্ছে সুলতানের দৃষ্টিতে। কিন্তু কিছুই করতে পারল না মাহতাব। সে আসার পূর্বেই যা হবার হয়ে গেছে। বেগম দেখে ফেলেছে সুলতানের নিষ্ঠুরতা। নিষ্পলক দৃষ্টিতে শুধু দেখে যাওয়া ছাড়া কিছুই করার নেই তার। তীব্র বিষাদের গন্ধ এসে নাকে ঠেকল। হাতের বাইরে চলে গেছে পরিস্থিতি। সমস্ত পথ যখন বন্ধ, তখনই সে হতাশার স্বরে বিড়বিড়িয়ে বলে উঠল, এমনটা না হলেও পারত। সূর্য কি টের পেয়েছে সুলতান সম্রাজ্ঞীর দ্বন্দ্ব? সাত সকালে এমন তীক্ষ্ণ কিরণ ছুড়ে প্রমাণ করছে এই মনোমালিন্য তার পছন্দ নয়। কারাগারের সামনে উপস্থিত প্রতিটি প্রাণী ঘেমে নিয়ে একাকার। ভিন্ন ভিন্ন কারণে মুখের রং উবে গেছে সকলের। সৈনিকেরা তটস্থ সুলতানের ভয়, অথচ সুলতান নিজেই শুকনো মুখে চেয়ে আছে বেগমের দিকে। দৌড়ে আসার ফলে পাগড়ি হেলে পড়েছে একপাশে। উদ্ভ্রান্তের ন্যায় দৃষ্টি জোড়া পর্যবেক্ষণ করছে বেগমের অঙ্গভঙ্গি। এমতো অবস্থায় কি বলবে, কি করবে বুঝতে না পেরে দিশেহারা মাহতাব। তাকে যেন মাদ সমুদ্রে ফেলে দিয়েছে কেউ। সাঁতরে না এই কুল পাচ্ছে আর না ও কুল পাচ্ছে। দিশা হারিয়ে সে কটমট করে তাকালো জিদানের দিকে। মেঝেতে হাত পা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে জিদান। মৃত নয়, জীবিত সে, তবে ক্ষত বিক্ষত। পুরো শরীরে আঘাতের শত শত চিহ্ন ফুটে উঠেছে। কিছু কিছু স্থান কেটে রক্তে ঝরেছে মেঝেতে। যে কেউ দেখে বলে দিতে পারবে কি নির্মম অত্যাচার করা হয়েছে তার উপর। কিন্তু এটা আসলে কি অত্যাচার? সে তো অপরাধী, তার অন্যায়ের সাজা এটা। সামান্য কারাভোগ কখনো তার কৃত অপরাধের সোজা হতে পারে না। তার অপরাধের তুলনায় এই শাস্তিও যেন কম পড়ে যায়। মুখ বাঁধা থাকার ফলে কথা বলতে না পেরে শব্দ করছে জিদান। আশ্চর্য হয়ে বড় বড় হওয়া চোখ দুটো যেন কিছু বলতে চাইছে। বেগম হতবম্বের ন্যায় কিছুক্ষণ চেয়ে থেকে ফিরে তাকালো সুলতানের দিকে। রাগী স্বরে শুধালো, এই কি অবস্থা করেছেন মেরে মেরে? উড়কে গেল না সুলতান। বেগমের দৃষ্টিতে চেয়ে সাজিয়ে তুলল কথার ঝুলে। অতঃপর শান্ত স্বরে বলল, আমি মারিনি ওকে। আপনি না মারলে কে মেরেছে? ভুল বুঝছো এলি। কে মেরেছে সেটা তো সৈনিকরাই ভালো বলতে পারবে। মাইরার কথাগুলো তোমার মস্তিষ্ক জেঁকে বসেছে, প্রভাবিত করছে তোমাকে। চমকালো বেগম। সত্যি কি মায়রার বলা কথাগুলো প্রভাবিত করেছে তাকে? বিভ্রান্ত হচ্ছে সে, নাকি নিজের বিচক্ষণতার পরিচয় দিচ্ছে সুলতান? ভুল দিশা চালিত করছে তার ভাবনাকে। তার বচন ভঙ্গি এলোমেলো হলো খানিকটা। উত্তেজিত স্বরে সৈনিকদের উদ্দেশ্যে বলল, কে করেছে এটা? মস্তক নুইয়ে নিল সৈনিকগণ। অপরাধীর ন্যায় অত্যন্ত ধীর গলায় বলল, মাফ করবেন সুলতানা, আমরা বাধ্য হয়ে ওকে আঘাত করেছি। সকালে ওকে খাবার দিতে আসলে আচমকা আক্রমণ করে বসে আমাদের উপর, তাই আঘাত করতে বাধ্য হয়েছি। তাই বলে এতটা আঘাত? কয়দিকে আঘাত করার এই বিধান কোথায় পেয়েছো তোমরা? গর্জে উঠল বেগম।
ক্ষমা করবেন। আমরা আমাদের ভুল স্বীকার করছি, তবে আঘাতগুলো শুধুই আত্মরক্ষার কারণে করা হয়েছে। বেগমের চেহারা দেখে মনে হচ্ছে না যে সে বিশ্বাস করেছে সৈনিকদের বয়ান, বরং কপালে ভাঁজ পড়েছে অবিশ্বাসের। সে সন্দেহের স্বরে পুনরায় বলল, মানলাম, কিন্তু হাত পা বেঁধে রেখেছো কেন? প্রায় সঙ্গে সঙ্গেই সৈনিক বলে উঠল, পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, হুলস্থুল বাঁধিয়ে দিয়েছে কারাগারে, তাই বেঁধে রেখেছি যেন কোনো ঝামেলা করতে না পারে। আর মুখ মুখ কেন বেঁধেছো? মুখ দিয়েও পালিয়ে যাচ্ছিল নাকি? আজে বাজে কথা বলে চিল্লাচিল্লি করছিল খুব। বারংবার প্রশ্নের এমন চাটাং চাটাং উত্তর শুনে থামল বেগম। সন্দেহ করার আর কোনো কারণ না পেয়ে মৃদু স্বরে বলল, চিকিৎসার ব্যবস্থা করো। এদিকে হতবাক নয়নে সৈনিকদের দিকে চেয়ে আছে মাহতাব। কি নিখুঁত মিথ্যা চুক্তি দেখিয়ে দিল বেগমকে, যেন আগে থেকেই উত্তর সাজিয়ে রেখেছিল তারা। এরা তো প্রশিক্ষণপ্রাপ্ত মিথ্যাবাদীদেরকেও হার মানিয়ে দেবে। বেগমকে মিথ্যা কথাগুলো বলে ইতিমধ্যে মনে মনে দোয়া দরদ পড়তে শুরু করে দিয়েছে সৈনিকেরা। কখন যেন মাথার উপর আকাশ ভেঙে পড়ে, জমিন ছেড়ে দুভাগ করে মাটির নিচে যেতে পারলে হয়তো বেঁচে যেত তারা। একটুর জন্য কাঁপাকাঁপি শুরু হয়ে যায়নি। পরিস্থিতি যখন অনুকূলে এসে গেছে তখনই হঠাৎ মাহতাবের নজর পড়ে সুলতানের হাতের ওপর। হাতে এখনো রক্ত লেগে আছে, শুকনো রক্ত। রক্তটা যে জিদানেরই এতে কোনো সন্দেহ নেই। সকলের অগোচরে সুলতানের খুব কাছে এগিয়ে গেল সে, কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, রক্ত লেগে আছে আপনার হাতে। সবে স্বস্তির শ্বাস ছেড়েছিল সুলতান। হুট করে মাহতাবের কণ্ঠে চকিত ফিরল সে। ব্যস্ত হয়ে হাতটা চোখের সামনে আনতেই দেখতে পেল বেশ খানিকটা রক্ত লেগে আছে। আশেপাশে রক্ত মোছার কিছু না পেয়ে দ্রুত নিজের পেছনে হাত গুটিয়ে নেয়। চোরা দৃষ্টিতে মাহতাবের দিকে চেয়ে ইশারা করলো কিছু একটা। মাহতাব নিজেও ব্যস্ত হয়ে চতুর্দিকে চেয়ে রক্ত মোছার মতো কিছু খুঁজে পেল না। এদিকে বেগম যখন তখন তাদের দিকেই ফিরে তাকাবে। সে বোধশূন্য হয়ে নিজের পাগড়ি খুলে মুছতে লাগলো সুলতানের হাতের রক্ত। কিন্তু একে রক্ত তো একদম শুকিয়ে হাতের সাথে লেগে গেছে। আশেপাশে পানিও নেই যে সে ধুয়ে দেবে। তাকে বিভ্রান্ত হতে দেখে খপ করে পাগড়িটা নিজের হাতে নিয়ে নিল সুলতান। শক্ত করে ঘষে ঘষে মুছে ফেলল রক্তের চিহ্ন। বিশ্রীভাবে ঘষাঘষি করার দরুন হাত অনেকটা লাল হয়ে গেলেও পরোয়া করল না সে। রক্ত লাগানো পাগড়িটা আবারও মাহতাবের কাছে দিয়ে তপ্ত শ্বাস ফেলল। অমনি ফিরে তাকালো বেগম, সন্দেহের দৃষ্টিতে চেয়ে বলল, আমার কেন মনে হচ্ছে আঘাতগুলো আপনিই করেছেন? এমন শক্ত প্রহার সৈনিকরা কবে থেকে করতে শুরু করলো? তুমি কি সন্দেহ করা বাদ দেবে, নাকি আমি এক্ষুনি এই জিদানকে গলা টিপে মেরে ফেলবো? আজাইরা লোকজনের জন্য তোমার এত দরদ আমার একদম পছন্দ নয়। ভ্রু কুঁচকে কপাল ভাঁজ করে চেয়ে থাকলো বেগম। ফোঁস করে উঠল সুলতান। হুট করে সৈনিকদের আদেশের সুরে বলল, খুলে দাও ওর হাত পা, আদর করে কোলে বসিয়ে ওষুধপত্র সব লাগিয়ে দাও, তবুও শান্তি পাক তোমাদের সম্রাজ্ঞী। সুলতানের কথাতে থতমত খেল সৈনিকেরা, কিন্তু এক মুহূর্ত সময় পায় না করে দ্রুত খুলে দিল জিদানের হাত পা। সুলতানের এহেন দৃঢ়তায় ভরকে গেল বেগম। চোখ দুটো বড় বড় করে বলল, আরে আমি এটা কখন বললাম? আশ্চর্য! কথা সম্পূর্ণ করে দম ফেলারও বোধহয় সময় পেল না বেগম। হাত ছাড়া পেতে সৈনিকের কোমর থেকে চাবির গোছা নিয়ে সজোরে সুলতানের দিকে ছুড়ে দিয়েছে জিদান। শক্ত লোহার চাবির গোছা সোজা এসে লেগেছে সুলতানের কপালে। কপালের চামড়া ছুলে রক্ত ঝরল নিমিষেই। খুব একটা মাথা না পেলেও কপাল ছুঁয়ে চোখ মুখের ভঙ্গিমা বিকৃত করল সুলতান। তার ব্যথাতুর চেহারার আড়ালে বুঝি হাসি দেখতে পেল মাহতাব। এসব সামান্য ব্যথা কখনোই সুলতানকে কাবু করতে পারে না। সুলতান কি আগেই জানতো এমন কিছু করবে জিদান?